কথায় আছে, অভাবের স্বভাব নষ্ট আর লোভে পাপ পাপে জিম্মি। একজন মধ্যবিত্ত সাধারণ মেয়ে যখন তার অনেক চাওয়া পূর্ণ, তখন হঠাৎ যদি সে এক বাক্স টাকা পেয়ে যায়, তখন সে কি করবে? সে কি সেই টাকার লোভ সামলাতে পারবে, নাকি সেই টাকা আত্মসাৎ করে সে দিব্যি সুখের সংসার চালাবে? আর এত টাকা থাকলেই কি সুখ সম্ভব? সে কি নিজেকে কন্ট্রোল করতে পারবে, নাকি নিজের চরিত্র যে কারো কাছে বিলীন করে দেবে? সে তো নারী, সে কি তার সব চাহিদা পূরণ করতে পারবে? এমনিতে তো নারীদের চাহিদা বেশি থাকে। এমত অবস্থায় সে তার চাহিদা মেটাতে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে। আর সবচেয়ে বড় বিষয়, সেই টাকার আসল মালিককে তাকে ছেড়ে দেবে। এমনই কিছু মারাত্মক বিষয় নিয়ে আজকের এই গল্প। গল্পটার নাম জিম্মি। পুরো গল্পটা আপনাকে রহস্যের বেড়াজালে আটকে রাখবে। আর গল্পের শেষটায় আপনিও চমকে উঠবেন। তো ভিডিওটিতে একটি লাইক করে গল্পটি শুনতে থাকুন। গল্পের শুরুতেই আমরা জয়া হোসেনকে দেখতে পাই। গল্পে যার নাম থাকে রুনা লায়লা। এই রুনা একজন সরকারি কর্মচারী। তিনি দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাজ করে। মধ্যবিত্ত পরিবার তার। খুবই সাধারণভাবে কাটছে তার জীবন। সকাল অফিসে যাওয়ার আগে নাস্তা আর দুপুরের খাবার রেডি করে বের হতে হয় তাকে। পরিবারে থাকার মতো তেমন কেউ নেই। সে, তার স্বামী আর তার বৃদ্ধ দাদি শাশুড়িকে নিয়েই তাদের পরিবার। দাদি শাশুড়িকে দেখাশোনা করার দায়িত্বটাও লায়লাকে নিতে হয়। তার স্বামী আজাদ সাহেব, সে একটা ফ্যাক্টরিতে ভালো পদে চাকরি করে। দুজনের আয় মিলে তাদের সংসার মোটামুটি চলে। তবে রুনা লায়লার কিছু ছোট ছোট স্বপ্ন আছে, যেমনটা অধিকাংশ মেয়েরই থাকে। কিন্তু রুনা লায়লার স্বপ্নগুলো কিছুটা ব্যতিক্রম। এই যেমন গান গাওয়া, সমুদ্র দেখা, দামি দামি গহনা পরা। তবে সে মধ্যবিত্ত পরিবারের হয় তেমন কোনো স্বপ্ন পূরণ করতে পারেনি। তবে এর মধ্যেই একটা বিরাট স্বপ্ন হয়ে দাঁড়ায়, সে গান গাওয়া শিখবে। তাই চাকরির বেতনের একটা অংশ সে বরাদ্দ রাখে শঙ্কর নামের এক ওস্তাদের জন্য, যে বাসায় এসে গান শেখায় তাকে। লালের অনেকদিন ধরে আরেকটা শখ ছিল, সেটা হলো একজোড়া স্বর্ণের কানের দুল কিনবে। 6 মাস আগে সে এলাকার একটা স্বর্ণের দোকানে গিয়ে একজোড়া কানের দুল বুকিং দিয়ে রেখেছে। কিন্তু এখনও সংসারে খরচ চালিয়ে সে দুলটার পুরো পেমেন্ট করে কেনার সামর্থ্য হয়ে ওঠেনি। সে প্রায় প্রতিদিন অফিসে যাওয়ার আগে সে দোকানে গিয়ে দুল দুটো দেখে আসে। দোকানের মালিক লালার এই অবস্থা দেখে খুবই বিরক্ত হয় আর জানিয়ে দেয় আগামী কালকের মধ্যে তার বায়নাকৃত কানের দুলটা নিয়ে যেতে, নইলে সে অন্য কারো কাছে দুলটা বিক্রি করে দেবে। তবে লায়লাও স্বীকার করে সে বাকি টাকা দিয়ে দুল নিয়ে যাবে। তবে ওই সময়কালীন সময়ে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলন হতো, ফলে অধিকাংশ সময়ই রাস্তাঘাট বন্ধ থাকতো। আর এতে লায়লারও অফিসে যেতে লেট হয়ে যেত। এই আন্দোলনটা নিয়ে তাদের অফিসের কলিগদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল। যারা একটু সিনিয়র টাইপের ছিল, তারা মনে করতো রাস্তা বন্ধ করে এরকম আন্দোলন করা ঠিক না। আর জুনিয়র কলিগদের মধ্যে কবির নামের একজন ছিল, যে মনে করতো এই আন্দোলনটা অবশ্যই সময় উপযোগী। এসব নিয়ে কথা বলার সময় লায়লাকে ডেকে পাঠায় তাদের অফিসের বস, অর্থাৎ নির্বাহী প্রকৌশলী। সম্প্রতি তাদের অফিসের পরিমল নামের এক অফিসার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ায় তার পরিবার তাকে চিকিৎসা করাতে ভারতে নিয়ে গিয়েছিল। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। অফিসের রেকর্ড রুমের দায়িত্ব ছিল তার। পরিমল যেহেতু নেই, তাই তার অবর্তমানে লায়লাকে তার বস রেকর্ড রুমের দায়িত্ব দেয়। কারণ অফিসের অন্য সবাই ফাঁকিবাজ টাইপের হলেও লায়লা নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে থাকে। বিদ্যুৎ অফিসে এসে কোনো গ্রাহক নতুন কানেকশন অথবা কোনো সমস্যার কথা বললে অন্য সবাই যেখানে একটু বাড়তি ইনকামের ধান্দায় গ্রাহকদের ঘোরাতো, লায়লা সেখানে নিজ থেকে তাদের সমস্যার সমাধান করে দিত। এদিকে লায়লার সামনে আজাদ সাহেব অফিসে গিয়ে জানতে পারে তাদের ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেছে। এই ফ্যাক্টরিটা ছিল সরকার পক্ষের এমপি সাহেবের শালার। তার লোকজনেরা ছাত্রদের মিছিলে হামলা করায় জনগণ ক্ষিপ্ত হয়ে ফ্যাক্টরিটা ভাঙচুর করে দিয়েছে। আজকে অফিসে বেতন দেওয়ার কথা ছিল, এমনকি আজাদ সাহেবের গত 3 মাসের বেতনও বাকি পড়ে আছে। এমত অবস্থায় ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ায় সে বড়ই অনিশ্চয়তার জীবনের মধ্যে পড়ে যায়। তবে এদিকে আজাদের চাকরিটা চলে গেলেও লায়লা পেয়ে যায় সোনার খনি। অফিস শেষে সে যখন সব ডকুমেন্ট রেকর্ড রুমে রেখে আসতে যায়, তখন সেখানে ধুলাবালির মধ্যে খুঁজে পায় একটা চারকোনা বাক্স। আর এই রেকর্ড রুমের বন্ধ পরিবেশে নিতান্তই কৌতূহল নিয়ে সে বাক্সটা খুলে দেখতে পায় অগণিত টাকার বান্ডিল। হঠাৎ করে সে এত টাকা দেখে অনেক অবাক হয়ে যায়। এমনিতে মধ্যবিত্ত পরিবারে যেরকম সমস্যা লেগে থাকে, তাদের পরিবারেও সেরকম সমস্যা আছে। বাসা ভাড়া দিতে পারছে না, নিজের সব শখ পূরণ করতে পারছে না। স্বামী আজাদের ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার খবরটা এখনও সে জানে না। আর আজাদও স্ত্রীর ভয়ে ব্যাপারটা বাসায় এসে তার স্ত্রীকে বলার সাহস পাচ্ছে না। প্রতিদিন সে অফিসে যাওয়ার নাম করে বের হয়, তারপর ফর্মাল ড্রেস পরে পার্কে গিয়ে বসে
থাকে। সে জানে না কিভাবে তার স্ত্রীকে জানাবে যে তাদের ফ্যাক্টরিটা খোলার আর কোনো সম্ভাবনা নেই। তবে আজাদ যেহেতু বেতন পাচ্ছে না, তাই সে তার স্ত্রীকে বলে রাখে বেতনটা সে কিছুদিনের মধ্যে পেয়ে যাবে। তবে আজাদ সাহেব নিজেও ভালো করে জানে তার আর বেতন পাওয়ার কোনো সম্ভাবনা নেই। যাই হোক, লায়লা রাতে শুয়ে শুয়ে ভাবতে থাকে এই টাকাটা কার হতে পারে। নিশ্চয়ই অফিসের কারো হবে, কারণ এটা সরকারি কোষাগারের টাকা হবে না। কারণ সরকারি কোষাগারের হলে এভাবে অবহেলায় কেউ রেকর্ড রুমে ফেলে রাখতো না। লায়লা ঠিক করে এই টাকাটা পাওয়ার ব্যাপারটা সে তার বসকে জানাবে। তবে লায়লা একটু ব্যতিক্রম। অফিসে যদি কেউ একটু বিপদে পড়ে তাহলে সে তাদেরকে সর্বদা সাহায্য করে। মুখের উপর সে কাউকে না করতে পারে না। এরকম করে সে টাকা ধার দিয়েছিল তার অফিস কলিগ কবিরকে। এই কবির আজ লালাকে তার টাকা ফেরত দিয়ে দেয়। লালা তখন প্রচণ্ড খুশি হয়। সে ভাবতে থাকে আজ তাহলে সে তার গয়নার বাকি পেমেন্ট করে গয়নাটা নিয়ে নিতে পারবে। কিন্তু সমস্যা হয়ে যায় তখন, যখন তার আরেক অফিস কলিগ ডলি আপা এসে জানায় তার সন্তান নাকি খুবই অসুস্থ, তাকে চিকিৎসা করাতে ইমার্জেন্সি কিছু টাকার প্রয়োজন, যেটা এই মুহূর্তে ডলির কাছে নেই। তখন বাধ্য হয়ে লায়লা কবিরের ফেরত দেওয়া সেই টাকাটা ডলি আফাকে দিয়ে দেয়, যে টাকা দিয়ে সে গহনা আনতে চেয়েছিল। অবশেষে লায়লা সে স্বর্ণের দোকানে গিয়ে বিষয়টি জানায় আর বলে তার অফিসের এক কলিগের সন্তান অনেক অসুস্থ, তাই সে টাকাটা তাকে দিয়ে দিয়েছে। তবে সে কিছুদিন পর অবশ্যই গহনাটা নিয়ে নেবে। তখন দোকানদার তার সাথে খারাপ ব্যবহার করে আর বলে, আমি জানতাম আপনি এমনটা বলবেন, এই জন্য আমি আপনার গহনাটা বিক্রি করে দিয়েছি, আর এই নেন আপনার বায়নাকৃত টাকা। এই বলে সেই দোকানদার তার বায়নাকৃত টাকাটি তাকে ফেরত দিয়ে দেয়। আর স্বর্ণের দোকানদারের এমন ব্যবহারে লায়লা পুরোপুরি বদলে যায়। এর আগ পর্যন্ত লায়লার কোনো রকম চিন্তাভাবনা ছিল না টাকাগুলো মেরে দেওয়ার, কিন্তু দোকানদারের ব্যবহারে পাল্টা জবাব দিতে সে রেকর্ড রুমে পাওয়া সেই টাকার অসংখ্য বান্ডিল থেকে কিছু বান্ডিল নিয়ে আসে। এরপর সে সীতাহার, কানের দুল, চুড়ি, নেকলেস সহ অনেক গহনা কিনে নেয়। সারা জীবন মনের ভেতর পুষে রাখা সকল শখ পূরণ করে। দোকানদারিতে ভীষণ অবাক হয় যে লায়লা 6 মাস আগে বায়নাকৃত গহনা নিতে পারছিল না, সে আজ একসাথে এত গহনা কিভাবে কিনছে। যাই হোক, এসব চিন্তা করে তার কি, সে তো মহাখুশি। আজ সে বেশ ভালো বিক্রি করতে পারলো। যাই হোক, বাসায় এসে লায়লা সব গহনা দিয়ে নিজের মতো সাজে। মধ্যরাতে স্ত্রীকে এত ভারী গহনা পরতে দেখে অবাক হয়ে যায় আজাদ। তবে লায়লা তাকে বলে এসব কিছু হচ্ছে ইমিটেশন। এরপর লায়লা রাতের আধারে বান্ডিল বান্ডিল টাকা সাজিয়ে হারমোনিয়ামের ভেতর সযত্নে লুকিয়ে রাখে। টাকা হাতে আসলে মানুষের ভেতর অনেক পরিবর্তন আসে। সেই হাওয়া লাগে লায়লার স্বভাব আচরণে। লায়লা এখন অনেক সেজেগুজে অফিসে যায়। আর সেই সাথে ডলিয়াভা তার ধারের টাকা ফেরত দিতে আসলে লায়লা উল্টো সেগুলো না নিয়ে ডলিয়াভাকে চমকে দিয়ে বলে, এটা আমার দেওয়া তোমার সন্তানের জন্য উপহার। তবে এর মধ্যে লায়লার আরেকটা শখ পূরণ করার ভূত চাপে। তার অনেক দিনের ইচ্ছে ছিল সে বাস্তবে সমুদ্র দেখবে। তবে তার স্বামী আজাদ সাহেব রাজি হতে চায় না। তার তো ইনকাম নেই, আর কক্সবাজার তো অনেক ব্যয়বহুল জায়গা। তবে লায়লা এক প্রকার বায়না ধরেই তার স্বামীকে রাজি করিয়ে নেয়। এরপর লায়লা যায় অফিসে তার বসের কাছে ছুটি নিতে। কিন্তু তার বস এভাবে হঠাৎ করে 4 দিনের ছুটি দিতে রাজি হয় না। তখন লায়লা জানায় কোম্পানিতে এবার তার স্বামী এমপ্লয় অব দ্য ইয়ার হয়েছে, তাই ওনাকে ওনার কোম্পানিতে কক্সবাজার ট্যুর স্পন্সর করেছে। এসব মিথ্যা কথা বলে লায়লা অফিস থেকে ছুটি কনফার্ম করে। কিন্তু সমস্যা হয়ে যায় তখন যখন লায়লা জানতে পারে আন্দোলনের জন্য সকল বাস চলাচল বন্ধ, তাই তার কাটা বাস টিকিট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যা শুনে লায়লা একদম হতভম্ব হয়ে যায়। এইভাবে কষ্ট করে ছুটি নিয়েও সে যখন কক্সবাজার যেতে পারবে না, এমনটা ভাবতেই সে হতাশ হয়ে যায়। তখন সে অফিসের জুনিয়র কলিগ কবিরকে দিয়ে অনলাইনে 36,000 টাকা খরচ করে প্লেনের 2টি টিকিট কাটিয়ে নেয়। সারা জীবন টানাটানির মধ্যে থাকা লায়লা হঠাৎ এইভাবে টাকা ওড়ানোর হাত দেখে কবির অবাক হয়ে যায়। তবে লায়লা কবিরকে জানায় এই বিষয়টা আর কাউকে না জানাতে, কারণ এটা তার স্বামীর জন্য সারপ্রাইজ। আর অন্যদিকে তার স্বামীকে সে বলে বিদ্যুৎ বিভাগের সেরা কর্মচারী হিসেবে নির্বাচিত হয়েছে লায়লা, তাই অফিস থেকে তাকে প্লেনের টিকিট স্পন্সর করেছে। আজাদ অবশ্য তারপরেও টেনশনে ছিল হোটেলের খরচ সে কিভাবে ম্যানেজ করবে, সেটা নিয়ে সে ভাবতে থাকে। তাই খরচ বাঁচানোর জন্য সে কলিগের আত্মীয়র বাসায় প্ল্যান করে থাকার জন্য। আর লায়লা যে 50 লক্ষ টাকা পেয়েছে সেটা তো আর আজাদ জানতো না। আর এই টাকাটা ছিল সেখানকার অফিসারদের ঘুষের টাকা। এর সাথে জড়িত ছিল নজরুল, প্রবীর আর শফিকুল। টাকাগুলো তারা দিয়েছিল তাদের কলিগ পরিমলের কাছে। পরিমল তো অসুস্থ হয়ে মারা গেছে। সেই টাকা পরিমল কোথায় লুকিয়ে রেখেছে সেটা তারা কেউ জানে না। অফিসে বাসায় অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি সেই টাকার খোঁজ। অবশেষে প্রবীর পরিমলের মেয়ের কাছ থেকে জানতে পারে পরিমল মারা যাওয়ার আগে তার মেয়েকে বলে গেছে সব টাকার রেকর্ডে আছে। প্রথমে তারা বুঝতে না পারলেও পরে তারা ধারণা করে এই কথা বলে পরিমল হয়তো বোঝাতে চেয়েছে
সব টাকা রেকর্ড রুমে লুকানো আছে, কারণ পরিমল মারা যাওয়ার আগে রেকর্ড রুমের দায়িত্ব ছিল তার। তখন তারা সবাই মিলে রেকর্ড রুমে খোঁজাখুঁজি করতে থাকে। ব্যাপক তল্লাশির পর তারা সেই বাক্সটা পায়, কিন্তু বাক্সটা খুলে অবাক হয়ে দেখতে পায় সেটার ভেতর কাগজের টুকটা ছাড়া আর কিছুই নেই। ওরা তখন বুঝতে পারে টাকাটা অন্য কারো হাতে পড়েছে। সেদিন সকালে লায়লা তার স্বামী রওনা দেয় কক্সবাজারের উদ্দেশ্যে। লায়লা যেহেতু এখন অনেক টাকার মালিক, তাই তার চালচলনও বড়লোক টাইপের হয়ে গেছে। দাদি শাশুড়িকে 3 দিন দেখে রাখার জন্য সালমা নামের এক কেয়ার গিভারকে হায়ার করে লায়লা। এদিকে লায়লার অফিসের কলিগেরা প্রথমে সন্দেহ করে তাদের অফিসের পিয়ন মুখলেসকে, কারণ অফিস টাইমের পরে চাবিটা মুখলেসের কাছে থাকে। তখন তারা দুজন গুন্ডাকে হায়ার করে টাকা উদ্ধারের জন্য। তবে মুখলেস জানায় টাকাটা সে নেয়নি। সম্প্রতি সে রেকর্ড রুমের চাবিটা এক ম্যাডামের কাছে দিয়েছে। কোন ম্যাডামের কাছে চাবি দিয়েছে সেটা বলার আগে মুখলেস ছাদ থেকে পড়ে যায়। আর পরদিন অফিসের সব স্টাফরা তার বাসায় যায়। তখন সেখানে গিয়ে অবাক হয়ে দেখে সামান্য পিয়ন হওয়ার পরও মুখলেস নিজেই বিশাল বাড়ি বানিয়েছে। এতে আমরা বুঝতে পারি বিদ্যুৎ বিভাগের এই পিয়ন দুর্নীতির সাথে যুক্ত ছিল। লায়লাদের অফিসে লায়লা ছাড়া আর মাত্র একজন মহিলা কাজ করত, সে হচ্ছে ওই ডলিয়াফা। মুখলেস মারা যাওয়ার আগে বলেছিল চাবি আছে ম্যাডামের কাছে, তাই গুন্ডারা ধরে নেয় ওই ডলিয়াফার কাছেই হয়তো চাবিটা আছে। এর মধ্যে ডলিয়াফা পরদিন অফিসে সবাইকে মিষ্টি খাওয়ায়। উপলক্ষ হলো বাসায় তার ছেলের রুমে সে একটা এসি কিনে দিয়েছে, তাই সেই খুশিতে সে সবার কাছে শেয়ার করছে। আর এটা দেখে তার অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তারা সন্দেহ করে আর ভাবতে থাকে ডলি হয়তো ওই টাকাটা সরিয়ে নিয়েছে আর এখন ইচ্ছে মতো খরচ করতেছে। তাই গুন্ডাদেরকে দিয়ে ডলিকে উঠিয়ে নিয়ে যায় তারা। তবে অনেক টর্চার করার পরও ডলির কাছ থেকে টাকার ব্যাপারে কোনো তথ্যই বের করতে পারে না। এমনকি এক পর্যায়ে ডলির হাতের একটা আঙ্গুলও কেটে ফেলে তারা। তারপরও ডলি টাকার কোনো খোঁজ দিতে পারে না। দেবেই বা কিভাবে, সে তো কিছুই জানে না। এদিকে ডলিকে টর্চার করছিল তারা, আর অন্যদিকে কক্সবাজারে চিল করছিল লায়লা। এখানে সে আজাদ কক্সবাজারে একটা দালাল ধরে সস্তা হোটেলের সিট খুঁজতেছিল। সে তো আর জানতো না যে লায়লা আগে থেকে একটা 5 স্টার হোটেলে বুকিং করে রেখেছে। সেখানে গিয়ে ফ্রিতে ওয়েলকাম ড্রিঙ্কস খেতে খেতে অবাক হয়ে ভাবতে থাকে আজাদ যে তার স্ত্রী এত টাকা পাচ্ছে কোথা থেকে। তবে লায়লা তাকে জানায় এই ট্যুরের সবকিছু তার অফিস স্পন্সর করেছে, যেটা শুনে আজাদ খুশি হয়। এবং এরপর থেকে তারা ইচ্ছে মতো মজা করতে থাকে। সুইমিং পুলে ঝাপাঝাপি, সাগর পাড়ে আঁকাআঁকি, কিংবা বাইকে চড়ে ঘোরাঘুরি, লায়লার সব স্বাদ পূরণ হতে থাকে। তবে রোমান্স করতে গেলেই আজাদের ঘ্যাসের প্রবলেমটা চারা দিয়ে ওঠে, তাই একটু হতাশ হয়ে শুয়ে পড়তে হয় লায়লাকে। এদিকে লায়লাদের বাড়িতে সালমা নামের যে মেয়েটাকে রাখা হয়েছিল, সেই মেয়েটি তার বয়ফ্রেন্ড সবুজকে এই বাড়িতে ডেকে আনে। সবুজ এই বাড়িতে এসে লায়লার আজাদের একটি ছবি ফ্রেমে দেখতে পায় এবং বুঝতে পারে ওনারা স্বামী স্ত্রী। তখন সে সালমাকে বলে ওনারা তো এখন বাড়িতে নেই, তাই এখন আমরাই স্বামী স্ত্রী। এদিকে হোটেলের নরম বিছানা পেয়ে আজাদ তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। রাতের পরিবেশটা উপভোগ করার জন্য লায়লা নিচে কফি খেতে নামে। আর তখনই তার সঙ্গে দেখা হয় তার এক্স বয়ফ্রেন্ড রানার। প্রায় 9 বছর পর প্রাক্তন প্রেমিককে দেখে কিছুটা ঘাবড়ে যায় লায়লা। তবে সে প্রিয় প্রাক্তনের কাছে নিজের স্বামীর ব্যাপারে বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকে যে তার স্বামী অনেক বড় লোক, অনেক বড় হোটেলের বিজনেস আছে তার। এখানে তারা একটা বিদেশি ক্লায়েন্টের সাথে মিটিং করতে এসেছে। পরদিন সকালে কথা ছিল লায়লা আজাদের সাথে সূর্যোদয় দেখতে বের হবে, কিন্তু আজাদ এই নরম বিছানা আর বিলাসবহুল খাবার দাওয়া রেখে বের হতে চায় না। তাই লায়লা সেজেগুজে একাই বের হয়। আর লায়লাকে একা দেখে মোটরসাইকেলে পিক করে নেয় রানা। 9 বছর আগে যখন লায়লার বাসা থেকে বিয়ের কথাবার্তা চলছিল, তখন রানা ছিল বেকার। লায়লা রানাকে অনেক অনুরোধ করছিল তার সাথে পালিয়ে যাওয়ার। এমনকি লায়লা বাসা থেকে পালিয়ে এসেছিল শুধুমাত্র রানার জন্য, কিন্তু রানা তাকে নিতে আসেনি। সেখান থেকেই লায়লার রানার প্রতি একটা ক্ষোভ জন্ম নেয়। তবে রানা জানায় লায়লার অপেক্ষায় সে এখনও বিয়ে করেনি। মোটরসাইকেলে করে ঘোরাতে ঘোরাতে রানা লায়লাকে আবারও প্রেম করার প্রস্তাব দেয়। এদিকে আজাদ হোটেল থেকে বের হয়ে তরমুজ খেতে খেতে লায়লাকে রানার সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে দেখে। তবে সে কোনো মতে বিশ্বাস করতে পারছিল না যে তার লায়লা এরকম কিছু করতে পারে। এরপর লায়লাকে একান্তে পাওয়ার জন্য রানা তার হোটেল রুমে লায়লাকে নিয়ে আসে। তবে লায়লা কিছুক্ষণ রানার সাথে ফষ্টিনষ্টি করে খুব বেশি গভীরে যাওয়ার আগেই রুম থেকে বের হয়ে আসে। তবে এই লায়লা কিছুদিন আগেও এইভাবে স্বামীকে রেখে পরকীয়ার কথা ভাবতে পারতো না, কিন্তু অবৈধ টাকা পাওয়ার পর থেকে তার স্বভাব যেন সব দিক থেকে নষ্ট হওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এদিকে ঘটে যায় আরেক কাণ্ড। লায়লার গানের ওস্তাদ শঙ্কর সকালে তাদের বাড়িতে আসে লায়লার হারমোনিয়ামটা নেওয়ার জন্য। যেহেতু বাড়িতে তেমন কেউ নেই, তাই সালমা আর সবুজ ভেতর থেকে বের হয় এবং জানায় লায়লা কক্সবাজার গেছে। এরপর গানের ওস্তাদ হারমোনিয়ামটা চাইলে সালমা ভেতর থেকে হারমোনিয়ামটা নিয়ে আসে। তারপর সবুজকে দিয়ে সে হারমোনিয়ামটা নিয়ে যায়। এরপর সে গানের ওস্তাদ শঙ্কর ছাত্রদের মিছিলে এই হারমোনিয়ামটা দিয়ে বিদ্রোহী গান গাইতে চায়। কিন্তু যেহেতু হারমোনিয়ামের ভেতর শুধু টাকা টাকাই ছিল, তাই হারমোনিয়ামটা ঠিকমতো বাজতেছিল না। ঠিক সেরকম একটি মুহূর্তেই পুলিশ এসে গুলি চালালে সেখান থেকে পালিয়ে যায় সবাই। আর তখন ওস্তাদও ভয়ে হারমোনিয়াম তবলা রেখেই পালিয়ে যায়। আর যে টাকা নিয়ে এত কিছু হয়ে গেল,
সেই টাকা হারমোনিয়ামের ভেতর লুকানো অবস্থায় পড়ে রইল রাস্তার ওপর। আর এত গন্ডগোলের মধ্যে ডলিকে আর বেশি দিন এক জায়গায় রাখা যাবে না এমনটা বুঝতে পেরে গুন্ডারা তাকে ছেড়ে দেয়। আর ছাড়ার আগে হুমকি দিয়ে বলে ডলি যদি কাউকে এই টর্চারের কথা বলে দেয় তাহলে ডলির ছেলেকে তারা মেরে ফেলবে। এজন্য ডলি তার আঙ্গুল কাটার ঘটনাটা চেপে যায় এবং সবার কাছে বলতে থাকে যে পিয়াজ কাটতে গিয়ে তার হাতের আঙ্গুলটা কেটে গেছে। ডলির এই অবস্থার কথা শুনে ঢাকায় ব্যাক করে লায়লা তার সঙ্গে দেখা করে। তবে লায়লাকে একা পেয়ে ডলি সব সত্যি কথা বলে দেয় এবং সে জানায় সে নিজেই জানে না তাকে তারা কোন টাকার জন্য এত টর্চার করলো আর সে টাকাটাই বা কোথায়। কথাটা শুনে লায়লা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ডলি না জানলেও সে তো জানে গুন্ডারা কোন টাকার খোঁজ করতেছে। তবে এখনও লায়লা সেভ আছে, কারণ কেউ তাকে সন্দেহ করছে না। তবে এরপরে একদিন রিক্সায় ভাড়া দেওয়ার সময় প্রবীরের কাছে টাকা ভাঙতি করতে গেলে ধরা পড়ে যায় লায়লা। তাদের ঘুষের টাকার নোটের উপর একটা বিশেষ চিহ্ন ছিল, যেটা দেখে প্রবীর বুঝতে পারে টাকাটা আসলে লায়লাই সরিয়েছে। এর পরদিন ছিল ছুটির দিন। জরুরি সেবা দেওয়ার জন্য অফিস শুক্রবারও খোলা থাকবে এই মিথ্যে কথা বলে লায়লা বাসা থেকে বের হয়। তবে সে বের হয়েছে রানার সঙ্গে ডেটিং করার জন্য। তবে এবার আজাদ লায়লাকে সন্দেহ করে এবং সে ফলো করতে করতে তার স্ত্রীর পরকীয়া করার বিষয়টা জেনে যায়। গোপনে সে রানার সঙ্গে লায়লার একটা ভিডিও ধারণ করে। তবে রোমান্স শেষে লায়লা চলে যাওয়ার পরও রানাকে ফলো করতে থাকে আজাদ। সে দেখতে পায় রানা মুখে লায়লাকে ভালোবাসার কথা বললেও সে বস্তুত একজন চরিত্রহীন লোক, কারণ লায়লার সাথে সময় কাটানোর পর সে হোটেলে অন্য নারীর সাথে সময় কাটাচ্ছিল। তবে বাসায় এসে আজাদ এটা নিয়ে লায়লাকে কোনো কিছুই বলে না। তবে লায়লার কলিগটা তাকে ছাড়ে না। যারা এই টাকার সাথে সম্পৃক্ত ছিল তার সবাই মিলে লায়লাকে চেপে ধরে আর তাকে টাকার বাক্স ফেরত দেওয়ার জন্য থ্রেট দেয়। লায়লা মুখের উপর তাদেরকে অস্বীকার করলেও বাসায় এসে দুঃস্বপ্ন দেখতে থাকে। তখন সে সিদ্ধান্ত নেয় টাকাগুলো ফেরত দিয়ে দেবে। যে টাকা খরচ করেছে সেটা তো আর দিতে পারবে না, কিন্তু বাকি টাকাটা সে আর নিজের কাছে রাখবে না। কিন্তু টাকা ফেরত দেবে বলে বিছানার নিচে হাত দিলেই বুঝতে পারে তার হারমোনিয়ামটা সেখানে নেই। এরপর থেকে সে কেয়ারগিভার সালমাকে খুঁজতে থাকে লায়লা। তবে এর পরদিনই লায়লাকে গুন্ডাদের দিয়ে উঠিয়ে নিয়ে আসে অফিসের কলিগেরা। লায়লার হাত পা বেঁধে তাকে রেল লাইনের ওপর ফেলে রাখলে মৃত্যু ভয়ে একসময় টাকার বিষয়ে সবটাই স্বীকার করে সে। টাকাটা কিভাবে হারমোনিয়ামের ভেতর সে লুকিয়েছিল এবং কিভাবে সেই হারমোনিয়ামটা চুরি হয়ে গেছে সব কথাই স্বীকার করে নেয় কমলা ডাকাতের কাছে। তবে এই সময় আরেকটা নতুন ঘটনা ঘটে। কমলা ডাকাতকে প্রবীর বলেছিল লায়লা তাদের 10 লাখ টাকা মেরে দিয়েছে। টাকার খোঁজ বের করতে পারলে এই টাকার 2% কমিশন তাদেরকে দেওয়া হবে। তবে লায়লার কাছ থেকে তারা জানতে পারে টাকার অ্যামাউন্টটা 50 লক্ষ। তখন লায়লা তাদেরকে সেই টাকার 6% কমিশন দিতে চায়, যার বিনিময়ে তারা লায়লার সাথে কাজ করতে রাজি হয়। লায়লার কাছ থেকে সবুজ যখন সালমার ডিটেলস জানতে পারে তখন সে বুঝে যায় এটা আসলে তার গার্লফ্রেন্ড সালমা। তারা তখন সবাই মিলে সালমার সঙ্গে দেখা করতে গেলে সালমা জানিয়ে দেয় সে হারমোনিয়ামটা ওস্তাদ নিয়ে গিয়েছিল। এর মধ্যেই লায়লার অফিসে আসে আরেক ঝামেলা। তাদের সেই পিয়ন মোখলেস মারা যাওয়ার পর তার বিশাল বড় বাড়ি দেখে মিডিয়ায় শোরগোল শুরু হয়ে যায়। সবার মধ্যে একটাই ধারণা জন্মেছে এই বিদ্যুৎ অফিসে নিশ্চয়ই অনেক দুর্নীতি হচ্ছে। এই কারণে কাহার খান নামের একজন দুর্নীতি নির্মূল কমিশনের এক অফিসারকে নিয়োগ করা হয় বিদ্যুৎ অফিসের দুর্নীতির খোঁজ বের করার জন্য। পরদিন তিনি সব ফাইল ঘাটাঘাটি শুরু করে। এই তদন্তে সাহায্য করার জন্য তিনি অফিসে নিয়ে আসে তার ছোট বোনের স্বামী রানাকে। এই রানা মূলত ডিবিতে চাকরি করত। রানাকে দেখেই লালা ভেতরে ভেতরে প্রচণ্ড খেপে যায়, কারণ এতদিন ধরে রানা তার সাথে পরকীয়া করেছে এই কথা বলে যে সে এখনও লায়লার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন লায়লা জানতে পারে যে রানা বিবাহিত। এরপর রানা একা আলাদা লায়লার সাথে দেখা করে এবং জানায় যে তার বাবার চাপে পড়ে বাধ্য হয়ে কান্তা নামের একটা মেয়েকে সে বিয়ে করেছে। তবে তার স্ত্রী অনেক দজ্জাল প্রকৃতির, তার সাথে সবসময় ঝগড়া করে। এই কারণে সে কখনোই লালাকে ভুলতে পারেনি। লালা তখন রানার উপর অনেক রেগেছিল, তাই সে তাকে চড়থাপ্পড় দিয়ে সেখান থেকে চলে আসে। এদিকে অফিসের অন্য সবাই একজোট হয়ে দুর্নীতি নির্মূল কমিশনের কাছে লায়লার বিরুদ্ধে কথা বলতে থাকে। সবাই বলতে থাকে এই অফিসের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত লোক হচ্ছে লায়লা। আর লায়লার হাতের 1.5 লক্ষ টাকার আইফোন দেখে দুর্নীতি নির্মূল কমিশনের চোখ পড়ে যায় সেখানে। ফলে সেই অফিসার লায়লাকে আলাদা করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পিয়ন মোকলেস যেদিন মারা গিয়েছিল সেদিন লায়লা কোথায় ছিল। তখন লায়লা জানায় সে তার স্বামীর সাথে কক্সবাজারে ছিল। লায়লা অফিসারকে বলে সমস্ত খরচ তার স্বামীর অফিস থেকে বহন করা হয়েছিল, কিন্তু অফিসার এসব কথা বিশ্বাস করে না। লায়লার স্বামীর অফিসে খোঁজ লাগানো শুরু করে। খোঁজ নিয়ে এসে জানতে পারে তার স্বামীর ফ্যাক্টরিটা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। লায়লা কারখানার কাছ থেকে এই কথা শুনে খুব অবাক হয়ে যায়, কারণ তার স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে যেত। এদিকে লায়লার রানার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে রানা বেশ অস্থির হয়ে পড়ে। লায়লা মোবাইলে কাদের সাথে বেশি কথা বলে সেই নাম্বারগুলো ট্যাগ করা শুরু করে সে। আমরা আগেই দেখেছি এই অফিসের জুনিয়র কলিগ কবিরের সাথে তার একটা ভালো খাতির ছিল। এই ব্যাপারটা চোখে পড়ে যায় রানার। কবির কিন্তু গোপনে ছাত্রদের আন্দোলনে সাহায্য করছিল।
রানা আন্দোলনের ভেতরে এসে কবির এবং সেখানকার জুনিয়র কলিগদের থ্রেট দিয়ে আসে। পরদিন কবির অফিসে এসে জানতে পারে সরকার বিরোধী কর্মকাণ্ডের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। সে বুঝতে পারে রানার রিপোর্টিংয়ের কারণেই এমনটা হয়েছে। দ্বিতীয় আরেকটা নাম্বারে লালা বেশি কথা বলতো, সেটা হচ্ছে সে কমলা ডাকাতের সঙ্গে। টাকা খুঁজতে খুঁজতে কমলা ডাকাত সে গানের ওস্তাদ শঙ্করকে উঠিয়ে নিয়ে এসেছিল। যদি ওস্তাদ বারবার বলছিল যে সে এই টাকার ব্যাপারে কিছু জানে না আর হারমোনিয়ামটা সেদিন আন্দোলনের ভেতর রাস্তায় রেখে সে চলে এসেছিল, তবে তার কথা তারা কোনোভাবেই বিশ্বাস করে না। এর মধ্যেই লোকেশন ট্যাগ করে রানা সেখানে চলে আসে। উপায় না পেয়ে 50 লক্ষ টাকার কথা গুন্ডারা বলে দেয় রানাকে। সেদিন রাতে আজাদ যখন বাসায় ফিরে আসছিল, তখন কয়েকজন গুন্ডা মিলে মেরে তার হাত ভেঙে দেয়। আহত আজাদকে দেখার পর লালার কলিগেরা তার বাসায় আসে। অনেকটাই ভয়ঙ্করভাবে থ্রেট দিয়ে তারা বুঝিয়ে দেয় লালা যদি টাকা ফেরত না দেয় তাহলে এরকম দুর্ঘটনা আরও ঘটবে। লালা প্রচণ্ড মানসিক চাপে পড়ে যায়। এরকম অবস্থায় রানা তাকে একটা পার্কে ডেকে নেয়। রানা তাকে বলে লায়লা সে 50 লক্ষ টাকা নিয়ে অনেক মানুষের শত্রু হয়ে গেছে। এই টাকাটা যদি লায়লা রানাকে দিয়ে দেয় তাহলে রানা উপরমহলকে কন্ট্রোল করে লালাকে এই ঝামেলা থেকে বের করে নিয়ে আসতে পারবে। কিন্তু লালা টাকাটা কোথা থেকে দেবে? তার কাছে তো টাকাটা নেই। এর মধ্যেই চলে আসে 5ই আগস্ট। সরকার পতন হওয়ার পর মানুষ নেমে আসে রাস্তায়। বিভিন্ন সরকারি অফিস ভাঙচুর হলেও বেঁচে যায় বিদ্যুৎ অফিসটা। তার দুদিন পর লায়লা যখন অফিসে যায় তখন তার কলিগটা সরাসরি তাকে থ্রেট দিতে থাকে। 5ই আগস্টের পর দেশের পুলিশিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়ায় তারা সরাসরি বলে বসে এই মুহূর্তে লায়লার বাঁচার আর কোনো উপায় নেই। লায়লা তার বসের কাছে সাহায্য চাইতে গেলে বুঝতে পারে এই ঘুষের লেনদেনের সাথে তার বসও জড়িত। লায়লার কলিগদের কথা একটাই, এই 50 লক্ষ টাকা তারা খেতে পারেনি তাই তারা লায়লাকেও ভোগ করতে দেবে না। তাই তারা একটা নতুন ফাঁদ পাতে। লায়লা ঘুষের 50 লক্ষ টাকা মেরে দিয়েছে, এই অভিযোগ তো আর সরকারের কাছে দেওয়া সম্ভব না, কারণ এটা দিলে তারা তো নিজেরাই ঘুষ নেওয়া দায়ে ফেসে যাবে। এই জন্য তারা আরও কঠিন চাল চালে। তারা সবাই মিলে সরকারি কোষাগার থেকে 50 লক্ষ টাকা সরিয়ে দেয় আর এই 50 লক্ষ টাকা স্বর্ণর দায় চাপিয়ে দেয় লায়লার ওপর। লায়লা মানসিকভাবে প্রচণ্ডভাবে ভেঙে যায়। সেদিন রাতে সে সিদ্ধান্ত নেয় আজাদের কাছে সে সব স্বীকার করবে। তবে আজাদ জানায় সে আগে থেকে জেনে গেছে তার স্ত্রী রানার সঙ্গে পরকীয়া করছে। এরপর আজাদ তার করা সেই ভিডিওটা লায়লাকে দেখায়। এরপর আমরা এটাও জানতে পারি আজাদকে সেদিন কমলা গুন্ডাদের দিয়ে মেরে হাত পা ভেঙে দিয়েছিল এই রানাই। সবকিছু শুনে কাঁদতে থাকে লায়লা। সবকিছুর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে সে। এরপর সে 50 লক্ষ টাকার কথা এবং সেটা নিয়ে তার অফিসের কলিগদের ষড়যন্ত্রের কথা সবকিছু বলে তার স্বামীর কাছে। এই সময় আজাদ লালাকে একটা বুদ্ধি দেয়। সেটা হচ্ছে সেই 50 লক্ষ টাকার ঘুষটা কে দিয়েছিল সেই পক্ষকে খুঁজে বের করতে হবে। তাহলেই একমাত্র এই বিপদ থেকে মুক্তি পাওয়া যাবে। সেদিন রাতে কবিরকে নিয়ে অফিসে ঢুকে লায়লা। অনেক ঘাটাঘাটির পর তার একটা ফাইল খুঁজে পায়। যে ফাইলের ওপর লেখা সাইন দেখে লায়লা বুঝতে পারে এসএ কোম্পানি এই ঘুষটা দিয়েছিল, কারণ সেই ঘুষের টাকার ওপরও একই সাইন ছিল। পরদিন সকালে দুর্নীতি নির্মূল কমিশনার লায়লাকে ডেকে নেয়। যেহেতু লায়লা 25 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ এসেছে, তাই কার খান লায়লাকে অফার দেয় লায়লা যদি তাকে 50 লক্ষ টাকাটা দিয়ে দেয় তাহলে সেই ব্যাপারটা চেপে যাবে। তবে লায়লা তাকে পুরো ঘটনা জানায়। এই 50 লক্ষ টাকা সরকারি কোষাগারে নয়, এটা হচ্ছে ঘুষের টাকা। সম্প্রতি তাদের এলাকায় এসএ গ্রুপ নামের একটা কোম্পানি নতুন একটা ফ্যাক্টরি বানিয়েছে। তবে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাবের কারণে এই কোম্পানির ফ্যাক্টরিটা কোনো রকম বিদ্যুৎ সংযোগ দেওয়া যাবে না বলে সরকারিভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই ফ্যাক্টরিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিনিময়ে বিপুল পরিমাণ অর্থ ঘুষ নিয়েছিল এই অফিসের কর্মকর্তারা। আর এই ঘুষের টাকা তারা নিয়েছিল ধাপে ধাপে। এই ঘুষের শেষ কিস্তির 50 লক্ষ টাকা দেওয়া হয়েছিল পরিমলের কাছে, কিন্তু পরিমল সেই টাকা ভাগ করে দেওয়ার আগেই মারা যায়। টাকাটা সে লুকিয়ে রেখেছিল অফিসের রেকর্ড রুমে, যেখান থেকে লায়লা টাকাগুলো পেয়েছিল। আর এখন লায়লার কাছে সেই ঘুষ দেওয়ার সব ডকুমেন্ট আছে। সে তখন কার খানকে সবকিছু বলার পর প্রস্তাব দেয় যে আপনি এখন কোনটা করতে চান? আমার কাছে টাকা নেই, টাকাটা হারিয়ে গেছে জেনেও আমাকে জেলে দেবেন, নাকি আমার কাছ থেকে সকল প্রমাণ নিয়ে ওদেরকে ধরবেন? আমার কাছে সব প্রমাণ আছে, আপনি চাইলে ওদেরকে দোষী সাব্যস্ত করে সব তথ্য পেশ করতে পারবেন। আর এত বড় দুর্নীতির রহস্য বের করার জন্য আপনারও প্রমোশন হয়ে যেতে পারে। কার খান তখন নিজেও বুঝতে পারে তার জন্য দ্বিতীয় অফারটি নেওয়া বেশি সুবিধাজনক। ফলাফল হিসাবে দুর্নীতির দায়ে সব অফিসারকে গ্রেপ্তার করা হয় আর 50 লক্ষ টাকা আত্মসাৎ করার দায় থেকে অব্যাহতি পেয়ে যায় লায়লা। তবে লায়লা শেষ বেলায় কাহার খানকে তার ছোট বোনের স্বামী রানার চরিত্রের কথা সব বলে দেয়। সেই সাথে প্রমাণস্বরূপ লায়লার সঙ্গে রানার ঘুরে বেড়ানোর সে ভিডিওটা দেয়। রানার বউ যখন জানতে পারে রানা তার প্রাক্তন প্রেমিকা লায়লার সাথে আবারও প্রেম করার চেষ্টা করছে, তখন সে রেগে আগুন হয়ে যায় এবং সে রানাকে ফোন করে থ্রেট দেয়। আর ঠিক তখনই সে সময় রানার সঙ্গে দেখা হয়ে যায় ছাত্রদের একটা গ্রুপের, যারা মূলত ছিল কবিরের ভাই ব্রাদার, যাদেরকে আগে রানা ক্ষমতায় থাকার সময় থ্রেট দিয়েছিল। এমনকি আজাদকে গুন্ডা দিয়ে মারানোর কারণে লায়লাও রানার উপর ক্ষেপে
খেপেছিল। তার উপর আন্দোলনের সমর্থন দেওয়ায় কবিরকে চাকরি থেকে বের করার ব্যবস্থা করেছিল এই রানা। এই দুই ক্ষোভ থেকেই কবিরের নির্দেশে ছাত্ররা গণধোলাই দেওয়া শুরু করে রানাকে। সব মোটামুটি ভালোভাবেই শেষ হয়। লায়লা নিজেও নিজের ভুল স্বীকার করে আজাদের কাছে ক্ষমা চাইতে থাকে। কিন্তু প্রশ্ন হলো, সেই হারমোনিয়ামটা গেল কোথায়? আসলে সেদিন আন্দোলনের সময় দুজন টোকাই সেই হারমোনিয়াম আর তবলাগুলো নিয়ে গিয়েছিল। সেই টোকাই দুজন আবার বাস করতো ওই সালমার বস্তিতে। এরপর সালমা সেই হারমোনিয়ামটা খুঁজে পেলে লালাকে ফোন দিয়ে বিষয়টি জানায়। কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। অনেকটাই সেভাবেই এই টাকা আবারও ফিরে আসে লায়লার কাছে। আর এখানেই শেষ হয় জিম্মি ওয়েব সিরিজটা। এই সিরিজের ট্যাগলাইন হলো লোভে পাপ পাপে জিম্মি। মানুষ যখন খুব বেশি লোভ করে তখন সে তার বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। এই ওয়েব সিরিজেও রুনা লায়লা হঠাৎ করে অনেকগুলো টাকা হাতে পেয়ে লোভে পড়ে যায়। আর সেখান থেকেই একে একে তার জীবনে চলে আসে সব খারাপ অভ্যাস। তারপরও প্রশ্ন থেকে যায়, এত কিছুর পর আবারও যখন টাকাগুলো রুনা লায়লার হাতে আসলো তখন তার কি করা উচিত? টাকাগুলো নেওয়া, নাকি তার উচিত টাকাগুলো সরকারকে ফেরত দেওয়া? আপনি রোনাল্ডোর জায়গায় থাকলে কি করতেন? আপনি কি টাকাটা ফেরত দিতেন, নাকি এই টাকাটা আপনার নসিবে আছে এই বিশ্বাসে রেখে দিতেন? আর আপনার কি মনে হয়, রোনাল্ডো কি ফেরত দেবে? উত্তরগুলো কিন্তু অবশ্যই কমেন্টে দেবেন। আর মুভিটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তো বিদায় নিচ্ছি এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।